অস্ট্রেলিয়ার অন্যতম আইকনিক একটা জায়গা বন্ডাই বিচ, আর সেখানেই ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। চলুন আজ আমরা সেই মর্মান্তিক ঘটনাটা নিয়েই বিস্তারিত আলোচনা করি। ১৬ শুধু একটা সংখ্যা মনে হতে পারে, তাই না? কিন্তু না, এই একটা সংখ্যাই বলে দিচ্ছে এই হামলার ভয়াবহতা কতটা ছিল। ১৬টা প্রাণ চলে গেল, ১৬টা পরিবার ভেঙে গেল। এই ঘটনাটা অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা হিসাবে পরিচিতি পেয়েছে। তো ঠিক কি ঘটেছিল সেদিন, কেন ঘটল, আর এই ঘটনার পর পুরো দেশ জুড়ে কেন এত বড় একটা বিতর্ক শুরু হলো? আসুন এই পুরো বিষয়টা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। শুরু করা যাক একদম মূল ঘটনাটা দিয়ে। চানুখা বাই দ্য সি নামে একটা কমিউনিটি ইভেন্ট চলছিল, আর ঠিক সেখানেই এই হামলাটা হয়। এটা অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর মাছ শুটিং। ঘটনার পরপরই কিন্তু কর্তৃপক্ষ পরিষ্কার করে দেয় যে এটা কোনো সাধারণ হামলা ছিল না। এটা ছিল একটা ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা, যার সাথে ইসলামিক স্টেটের আইডিওলজির যোগসূত্র পাওয়া যায়। মানে টার্গেট করেই হানুক্কার প্রথম দিনে ইহুদি সম্প্রদায়ের ওপর এই হামলা চালানো হয়েছিল। ১০৩, প্রায় ১,০০০ মানুষের একটা ভিড়, আর তার মধ্যে ১০৩ রাউন্ড গুলি চালানো হয়। সংখ্যাটা শুনলেই বোঝা যায় হামলাটা কতটা ভয়াবহ আর নির্বিচার ছিল। এখন আমরা যদি একটু সময় ধরে দেখি, মানে মিনিট বাই মিনিট কি ঘটেছিল, তাহলে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে ওঠে। একদিকে হামলাকারীদের ঠান্ডা মাথার প্ল্যান, আর অন্যদিকে সাধারণ মানুষের অবিশ্বাস্য সাহসের কিছু গল্প। দেখুন, সন্ধে ৬:৪৭ প্রথম ফোন কলটা যায় পুলিশের কাছে। হামলাকারীরা একটা ফুটব্রিজ থেকে গুলি চালাতে শুরু করে। সাথে সাথে বরিস আর সোফিয়া গুরম্যান, এক দম্পতি, ওদের থামানোর চেষ্টা করেন, আর দুঃখজনকভাবে মারা যান। এরপর আহমেদ আল আহমেদের মতো আরও অনেকে এগিয়ে আসেন। তিনি তো একজন হামলাকারীকে জাপটে ধরে নিরস্ত্রই করে ফেলেছিলেন। আবার কেউ কেউ ইট ছুঁড়ে মারছিলেন। মানে পুলিশ আসার আগেই সাধারণ মানুষ নিজেদের জীবন বাজি রেখে রুখে দাঁড়িয়েছিল। আহমেদ আল আহমেদের বাবা পরে বলেছিলেন, ও ভিকটিমদের দেখেছে আর ঝাঁপিয়ে পড়েছে। এটা ছিল ওর বিবেকের ডাক। এই একটা কথাই আসলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। কোনো ট্রেনিং ছাড়া, কোনো অস্ত্র ছাড়া সাধারণ মানুষ শুধু বিবেকের তাড়নায় বিপদের দিকে ছুটে গিয়েছিল। আর এটাই এই ট্র্যাজেডির সবচেয়ে মনে রাখার মতো একটা দিক হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা হামলা হলো কিভাবে? এটা তো আর একদিনে হয়নি। এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের তখনকার অস্ট্রেলিয়ার পরিস্থিতিটা একটু খতিয়ে দেখতে হবে। দেখুন, বেশ কিছু বিষয় একসাথে কাজ করছিল। প্রথমত, বন্ডাই হল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইহুদি কমিউনিটিগুলোর একটা। দ্বিতীয়ত, ২০২৩-এর গাজা যুদ্ধের পর থেকেই ইহুদিদের ওপর ছোটখাটো হামলার ঘটনা বাড়ছিল। আর সবথেকে বড় কথা, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ASIও কিন্তু আগেই টেরর থ্রেট লেভেল পসিবল থেকে বাড়িয়ে প্রবাবল করে দিয়েছিল। মানে বাতাসে কিন্তু বিপদের গন্ধ ছিলই। এখানে একটা কথা বলে রাখা দরকার। অস্ট্রেলিয়ার বন্দুক আইন কিন্তু সারা বিশ্বে খুব কড়া হিসেবে পরিচিত। ১৯৯৬ সালে পোর্ট আর্থার ম্যাসাকারের পর সেমি অটোমেটিক রাইফেল সহ অনেক অস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে বন্দুকের মালিকানাকে অধিকার না, বরং একটা প্রিভিলেজ বা বিশেষ সুবিধা হিসেবে দেখা হয়। কিন্তু আসল ছবিটা ছিল একটু অন্যরকম। আইন যতই করা হোক, নিউ সাউথ ওয়েলস, মানে যে রাজ্যে হামলাটা হয়েছে, সেখানে লাইসেন্সধারী বন্দুকের মালিকের সংখ্যা কিন্তু কমেনি, বরং বেড়েই চলছিল। ২০০১ থেকে ২০২৫ সালের মধ্যে সংখ্যাটা ১,৮১,০০০ থেকে বেড়ে ২,৬০,০০০ হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হল, দুই হামলাকারীর মধ্যে একজন কিন্তু আইন মেনেই ক্যাটেগরি A/B লাইসেন্স পেয়েছিল। মানে আইনের ফাঁক কিন্তু ছিলই। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পুরো দেশ শোকে মুহ্যমান হয়ে পড়ে। আর তার সাথে সাথেই শুরু হয় এক বিরাট জাতীয় বিতর্ক, বিশেষ করে বন্দুক আইন নিয়ে। চলুন এবার সেই দিকটা দেখি। তদন্তে যখন হামলাকারীদের পরিচয় সামনে এলো, তখন সবাই আরও চমকে গেল। হামলাকারীরা ছিল এক বাবা ছেলে জুটি, সাজিদ আকরাম আর তার ছেলে নাভিদ আকরাম। বাবার ভারতীয় ব্যাকগ্রাউন্ড, আর ছেলে অস্ট্রেলিয়াতেই জন্মেছে। ছেলের সাথে উগ্রপন্থী নেটওয়ার্কের যোগাযোগ ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হল, বাবা একজন গান ক্লাবের মেম্বার ছিলেন এবং তার কাছে আইনত ৬টারও বেশি বন্দুক ছিল। এই হামলায় কারা মারা গেলেন? সমাজের সব স্তরের মানুষ। সবচেয়ে ছোট যে মারা গেছে তার নাম মাটিল্ডা, বয়স মাত্র ১০। আর সবচেয়ে বয়স্ক ছিলেন অ্যালেক্স ক্লেটম্যান, ৮৭ বছরের একজন হলোকাস্ট সার্ভাইভার, যিনি তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা যান। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সন্ত্রাসবাদের কোনো নির্দিষ্ট টার্গেট থাকে না, এর শিকার হতে পারে যে কেউ। অবশ্যই এত বড় একটা ঘটনার পর সরকার আর চুপ করে বসে থাকেনি।
খুব তাড়াতাড়ি ন্যাশনাল ক্যাবিনেট একসাথে বসে এবং সর্বসম্মতিক্রমে 4টে বড় সিদ্ধান্ত নেয়। ঠিক করা হয় এখন থেকে শুধু অস্ট্রেলিয়ার নাগরিকরাই বন্দুকের মালিক হতে পারবে। একটা ন্যাশনাল ফায়ার আর্মস রেজিস্টার চালু করা হবে। একজন কতগুলো বন্দুক রাখতে পারবে তার সীমা বেঁধে দেওয়া হবে, আর কোন কোন ধরনের অস্ত্র বৈধ থাকবে সেটাও আরও কড়াকড়ি করা হবে। পোর্ট আর্থার ম্যাসেকারের পর অস্ট্রেলিয়া নিজেদের আইন বদলে ফেলেছিল, নিজেদের পরিচয়টাই যেন নতুন করে গড়েছিল। এখন প্রশ্নটা হল, বন্ডাই বিচের এই হামলা কি আবার সেরকমই একটা বদলের সূচনা করবে? এই ঘটনাটা কি অস্ট্রেলিয়ান সমাজকে আবারও একটা নতুন পথে চালিত করবে? সময় হয়তো এর উত্তর দেবে।